রাত প্রায় তখন ৯টা। বিছানার উপর থাকা ফোন অনবরত বেজে যাচ্ছে। ভয়ে ভয়ে এগিয়ে যায় সেদিকে অরণ্য। সারা শরীর যেন কেঁপে উঠছে। আজ নিজেকে বড্ড ভীতু পুরুষ বলে মনে হচ্ছে। যদি সে ইনাকে হারিয়ে ফেলে তবে কি করে বাঁচবে? ইনার হারিয়ে যাওয়ার ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আগন্তুক শত্রু যদি তার রাগ আর জেদের কারণে ইনার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? হাজারো অজানা ভয় এখন অরণ্যর মন জুড়ে রয়েছে। বড্ড উদাসীন লাগছে নিজেকে। বিছানা থেকে তার দূরত্ব প্রায় 10 সেকেন্ডের, তবে তার পা এখন স্থির হয়ে গেছে। মনের মধ্যে সাহস বাড়িয়ে এগিয়ে যায় বিছানার কাছে। এরপর ফোন হাতে নিয়ে রিসিভ করে। অপর পাশ থেকে একজন মহিলার কণ্ঠ শোনা যায়। অরণ্য বিচলিত হয়ে বলে, এনে কোথায় আপনি? একা একা রুম থেকে বের হয়েছেন কেন? বিপদ হয়েছে কি কোনো? আপনি কোথায় আগে সেটা বলেন। অরণ্যর এমন ভয়ার্থ কণ্ঠ শুনে ইনা ঘাবড়ে যায়। সে শুধু অরণ্যর জন্য সারপ্রাইজ কল্পনা করার জন্য বাহিরে বের হয়েছে। অরণ্য তখন ঘুমিয়েছিল, কিন্তু অরণ্য যে ঘুম থেকে উঠে সারা রুমে তাকে খুঁজবে আর এত চিন্তা করবে তা ভাবতে পারে নাই। ইনায়া বলে, অর্ণ, কি হয়েছে আপনার? এমন চিন্তা কেন করছেন আমাকে নিয়ে? আর আমি এখন রিসোর্টের ছাদে অবস্থান করছি, আপনি আসুন এখানে। ইনায়ের কথা সম্পূর্ণ হওয়ার আগে অরণ্য তার ফোন বিছানায় রেখে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রিসর্টের ছাদে এসে পৌঁছায় অরণ্য। এতক্ষণ তাড়াতাড়ি করে দৌড়ে আসার কারণে সে হাঁপিয়ে ওঠে। অরণ্য সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে ঘুটঘুটে অন্ধকার রয়েছে। রিসর্টের বাহির থেকে আসা নিভু নিভু আলোয় এক সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে। অরণ্যর মনে আগ্রহ প্রকাশ পায়। সে এগিয়ে যায় সুন্দরী রমণীর কাছে। সারা অঙ্গে তার লাল শাড়ি জড়ানো, কাঁধের উপর খোলা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। অরণ্য তার কাঁধের উপরে হাত রাখে, আড়ালে লুকিয়ে রাখা রহস্যময় মেয়েকে নিজের দিকে ঘোরায়। সুন্দরী রমণী রূপের দিকে তাকিয়ে অরণ্য ঘায়েল হয়ে যায়। ঠিক সে সময় সমস্ত ছাদ জুড়ে কৃত্রিম আলো ছড়িয়ে পড়ে। অরণ্য চারদিকে তাকিয়ে দেখে সেখানে হাজারো মোমবাতি আর ফুলের পাপড়ি রয়েছে। অরণ্য হয়তো কিছু বুঝে যায়, যার ফলে তার মুখে হাসি ফুটে ওঠে। তবে রিসর্টের ছাদে থাকা সমস্ত সৌন্দর্যের মাঝে তার চোখ শুধু ইনার মাঝে সীমাবদ্ধ রয়েছে। অদ্ভুত সুন্দর তার বউ, যার রূপের প্রশংসা করতে হলে তার 1000 বছর সময় লাগবে। এমন নিখুঁত সৃষ্টির বর্ণনা করার জন্য 1000বার জন্ম নিতে হবে। অরণ্যর এমন মুগ্ধকর চাহনি ইনার লজ্জার কারণ হয়। সে তার লাজুক দৃষ্টি নিজের দিকে রাখে। অরণ্য শয়তানি হাসি দিয়ে বলে, বউ দেখে একদম বাসরাতের আয়োজন করে ফেলেছে। কি বউ, কাহিনী কি? সত্যি হানিমুন করতে চাও? অরণ্যর এমন লাগামহীন কথাটা শুনে অষ্টাদশী কন্যার লজ্জা যেন দ্বিগুণ বেড়ে যায়। অরণ্য ইনার এমন লাজুক চেহারা দেখে শব্দ করে হাসে। লাজুক ইনা তার লজ্জা নিবারণ করার জন্য অরণ্যর বুকে স্থান নেয়। অরণ্য তার প্রিয়তমাকে জড়িয়ে নেয় তার বুকে, শক্ত করে দীর্ঘ সময় ধরে আলিঙ্গন করে। এরপর ইনায়া অরণ্যর বুক ছেড়ে হাঁটু নিচ করে বসে থাকে। পাশে থাকা এক টেবিল থেকে আংটি নিয়ে তাকে প্রপোজ করে। অরণ্য অবাক হয়ে দেখে ইনায়ের কাজকর্ম। ইনা আলতো হেসে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি অরণ্য। নতুন করে আবার আপনার সাথে জীবন শুরু করতে চাই আমি। সুখ আর শান্তি সংসার করতে চাই। বলুন না অরণ্য, সারা জীবন কি থাকবেন আপনি আমার পাশে? ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আমায়? ভালোবাসি। ইনার বলা প্রতিটা কথা অরণ্যর কাছে অবিশ্বাস্য মনে হয়। তার ইনার সত্যি তাকে ভালোবাসে। আজ সর্বপ্রথম ইনার কণ্ঠ থেকে তার নামে ভালোবাসি শব্দটা উচ্চারিত হয়েছে। জীবনে হয়তো এর চেয়ে সুখের মুহূর্ত কোনো দিন আসে নাই। আজ অরণ্যর ভালোবাসার সার্থক মনে হলো। অরণ্য হাঁটু নিচু করে বসে যায়। এরপর ইনার হাতের আংটি নিয়ে বলে, ভালোবাসি আপনাকে মীরা। শুধু এ জন্মে নয়, পরের জন্ম বলে যদি কিছু থাকে সেজন্য যেন আবার দেখা হয় আমাদের। তখনও শুধু আমি আপনাকে ভালোবাসবো, সারা জীবন আগলে রাখবো খুব ভালোবেসে। কখন এই কাজল রেখা চোখে পানির বিন্দু পড়তে দেব না। ভালোবাসি তো মীরা। রিসোর্ট থেকে দূরে দাঁড়িয়ে একজন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনায়া আর অরণ্যর দিকে। যদিও তার দূরত্ব তাদের থেকে অনেক, যার জন্য স্পষ্ট হয় সব কিছু দেখা যাচ্ছে না। তবুও দুজন নবদম্পতির প্রপোজ আর সুন্দর মুহূর্তের অনেক কিছুই বোঝা যাচ্ছে। অপরিচিত লোকটা আর কেউ না, ইভান। সে একটা দীর্ঘশ্বাস ফেলে দেয়। শুধু জেদ আর অহংকারের কারণে মানুষ তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। যখন সে তার ভুল বুঝতে পারে, তার প্রিয় মানুষ বা জিনিসকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, তখন সেটা অনেক দূরে চলে যায়, কখনো বা অন্য কারো হয়ে যায়।
সময় থাকতে যদি মূল্যায়ন না করা হয় তবে হারিয়ে গেলে আফসোস করে কোনো লাভ হয় না। সিঁড়ি দিয়ে উপরে এসে ইভানের পেছনে একজন দাঁড়ায় যার নাম প্রভা। মূলত ইভানকে রুমে দেখতে না পেয়ে সে এখানে আসে। সামনে থাকে ইভানের দৃষ্টি অনুসরণ করে সে ওই দিকে তাকায়। দূরে রিসোর্টের ছাদে একজোড়া নবদম্পতিকে দেখা যাচ্ছে। ওই রিসোর্টে যেহেতু ইনায়ার অরণ্য বুক করেছে, হয়তো সেখানে তারা রয়েছে। ইভানের দৃষ্টি যেন স্থির হয়ে তাদের দেখে যাচ্ছে। প্রভার বুকে ভীষণ কষ্ট অনুভব হচ্ছে তার। তবে কি ইভান এখনও ইনায়াকে ভুলতে পারে নাই? আজও ইনায়াকে ভালোবাসে ইভান? প্রভা তার আনমনে ভাবা কথাটা শুনে তার কষ্ট হয়। তবে কি প্রভার প্রতি ইভানের কোনো অনুভূতি নেই? শুধু কি ইভান তাকে বন্ধুর নজরে দেখেছে এতটা বছর? কিন্তু প্রভা তো ইভানকে ভালোবাসে। গত 2 বছরে ইভানের প্রতি তার মুগ্ধতার ভালোবাসার পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রভার কেন জানি খুব কষ্ট হচ্ছে, কান্না করতে ইচ্ছা করছে তার। ইভানের দৃষ্টিতে সে যে ভালোবাসা দেখেছে এনার প্রতি, সেটা প্রভার জন্য কোনো দিন ছিল না। প্রভার ভালোবাসা শুধু একতরফা হয়ে থেকে গেল। প্রভার কোনো কথা বলে না, নিঃশব্দে নীরবে চলে যায় সেখান থেকে। তার চোখ থেকে অজস্র পানির বিন্দু গড়িয়ে পড়ছে। অন্যদিকে রিসোর্টের ছাদে অনেক সময় কাটিয়ে হোটেল রুমে ফিরে আসে তারা। অরণ্য ইনায়কে কোলে তুলে নেয়। ইনায় কোনো রকম বাধা প্রদান করে না এবং শক্ত করে জড়িয়ে ধরে ইনায়কে। রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয় ইনায়াকে। এরপর তার এলোমেলো চুল কানের পেছনে গুঁজে দেয়। আজ সারা রাত ইনায়ার উপর রাজত্ব চলে অরণ্যর। ইনার সমস্ত অস্বস্তি জুড়ে মিশে যায় সে। পূর্ণতা পায় তাদের ভালোবাসা। আর ইভান আকাশের দিকে তাকিয়ে নিজের নামে অভিযোগ করে যায়। সব দোষ শুধু তার। সে আজ সর্বহারা। রাত প্রায় 3টা। ইনায়া এখন অরণ্যর বুকে শুয়ে রয়েছে। লজ্জায় ইনার মুখ একদম লাল হয়ে গেছে। যা দেখে অরণ্য শব্দ করে হাসে আর বলে, কি বউ, হানিমুন করার ইচ্ছে পূরণ হয়েছে? আজ থেকে অরণ্যরাজ চৌধুরী সম্পূর্ণ তোমার। আর শোনো বউ, তুমিও শুধু আমার। ভালোবাসি তোমায় বউ। অরণ্যর কথা শুনে এনে ওর বুকে ঘুষি দেয়। অরণ্য বলে, অনেক ভালোবাসি। বাসও করতে চাইলে তুমি এখন আমায় মারছো কেন? বউ, তুমি আমার সর্বনাশ করে দিলে। এখন মানুষের সামনে মুখ দেখাবো কি করে? হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার। অরণ্যর এমন নাটক দেখে ইনা মারার গতি বাড়িয়ে দেয়। এরপর একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে প্রায় 9টার দিকে ঘুম ভেঙে যায় ইনার। অরণ্য এখনও ঘুমিয়ে পড়েছে। কালকে রাতের ঘটনার কথা মনে পড়ে ইনা লজ্জা লাগছে। ইনার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, তবুও কোনো রকম হেঁটে ওয়াশরুমে যায়। অরণ্যকে ঘুম থেকে ডাকে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। প্রচুর ক্ষুধা লাগছে তার, যার কারণে রুম থেকে বের হয়ে রিসর্টে যায়। রুমের বাইরে অনেক মানুষ, প্রত্যেককেই মানুষ, পুরুষ। সকলে এনার দিকে কেমন করে যেন তাকিয়ে রয়েছে, যা দেখে ইনা ভয় পেয়ে যায়। আসলে এরা প্রত্যেকে অরণ্যের লোক, যাদের ইনার উপর নজর রাখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ইনা ধীর গতিতে ছুটে যায় রিসর্টের পাশে এক রেস্টুরেন্টে। প্রায় অনেক মানুষের ভিড় সেখানে। ইনা তার আর অরণ্যের জন্য খাবার অর্ডার দেয়। রিসর্ট থেকে সামনে দূরে সমুদ্র রয়েছে, দেখতে ভীষণ সুন্দর। সমুদ্রের উত্তাল ঢেউ, মনোরম পরিবেশ, সব কিছু মিলিয়ে অসাধারণ। ইনা সেখানে ছুটে যায়। সমুদ্রের স্রোতে পা ডুবিয়ে অল্প সময় বসে থাকে। মূলত ইভানও সেখানে এসেছে খাবার অর্ডার করতে। তবে আসার সময় ইনায়াকে দেখে থেমে যায়। তার কাছে যায়, পেছন থেকে বলে ওঠে, ইনায়া, তুমি এখানে? অরণ্য কোথায়? ইভান ভাই, আপনি এখানে? রেস্টুরেন্টে খেতে খাবার অর্ডার করতে এসেছে, কিন্তু তুমি এখানে কেন? অরণ্য কোথায়? অর্ণব ঘুমিয়ে আছে। আমিও রেস্টুরেন্টে খেতে খাবার অর্ডার করতে এসেছি, কিন্তু এত সুন্দর সমুদ্র দেখে এখানে ছুটে এসেছি। ইনার কথার মাঝে ইভানের চোখ যায় তার শরীরের দিকে। ইনার শরীরে কিছু অংশ লাল দাগ দেখা যাচ্ছে, যা দেখে ইভান মৃদু হাসে। তবে সেই হাসির মধ্যে খুশি না, বরং কষ্ট লুকিয়ে রয়েছে। নিজের প্রিয় মানুষকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার আফসোস রয়েছে। ইভান আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে বলে, ইনায়া, তুমি থাকো, আমি তাহলে রেস্টুরেন্টে যাই। সকাল 9টা বেজে গেছে, খাবার অর্ডার করে আসি। রিসোর্টের একটা নিয়ম রয়েছে, এখানে আপনার নিজের খাবার নিজেকে অর্ডার করে খেতে হবে। রেস্টুরেন্টে থেকে খাবার অর্ডার করবেন, এরপর সেটা হোটেলে নিয়ে খাবেন। ইভান চলে যায়। এনে অল্প সময় সমুদ্র বিলাস করে। এরপর অর্ডার করা খাবারের কথা মনে পড়ে। আর তাছাড়া যদি অরণ্য ঘুম থেকে উঠে ইনাকে না দেখে তবে টেনশন করবে, যার জন্য ইনা সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু হঠাৎ একজন তার সামনে এসে দাঁড়ায়। ইনা তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে দেখে। সে হাত দিয়ে দূরে থাকে গাড়িকে উদ্দেশ্য করে বলে আসতে। সকাল প্রায় 9টা 15 মিনিট। অরণ্য এখনও ঘুমিয়ে রয়েছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। অরণ্য বিরক্ত হয়ে ফোন রিসিভ করে। তার চোখ এখনও বন্ধ। কোনো রকম ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো, কে?
অরণ্যর কণ্ঠ শুনে ফোনের অপর পাশে থাকা লোক হাসে, এরপর বলে, ঘুম থেকে উঠে বউয়ের লাশ দেখার জন্য রেডি হয়ে যাও অরণ্য। ইয়ানার মৃত্যু নিশ্চিত। আজ রাতের মধ্যে লাশ পৌঁছে যাবে তোমার কাছে। কবর দেওয়ার জন্য রেডি থেকো। হঠাৎ এমন কথা শুনে চোখ খুলে যায় অরণ্যর। বিছানা থেকে উঠে তাড়াহুড়া করে বলে, হোয়াট? ইনায়া কোথায়? ইনায়া? রেস্টুরেন্ট থেকে অর্ডার করে ইভান। ইনায়া অনেক সময় আগে খাবার অর্ডার করেছিল, যার ফলে ওর খাবার এখন রেডি হয়ে গেছে। ইভান ইনায়াকে ডাকার জন্য সমুদ্রের কাছে যায়, তবে দূর দূরান্ত পর্যন্ত ইনায়াকে না দেখে অবাক হয়ে যায়। প্রায় 5 মিনিট আগে এখানে সমুদ্রের পানির শব্দ জলোচ্ছ্বাসের সাথে খেলা করছিল, হঠাৎ কোথায় চলে গেল? খাবার অর্ডার করেছে সেটা না নিয়ে রিসোর্টে ফিরে যাওয়ার কথা তো না। কেন জানি ইভানের মনে সন্দেহ হয়। সমুদ্রের আশেপাশে বিভিন্ন জায়গায় সে ইনায়াকে খুঁজতে থাকে, তবে কোথাও ইনার সন্ধান পায় না। ঘুমন্ত অবস্থায় এমন কথা শুনে বিছানা ছেড়ে উঠে পড়ে অরণ্য। ফোনের স্ক্রিনে খেয়াল করে দেখে অপরিচিত শত্রু কল করেছে। শত্রুর প্রতিটা কথা যখন অরণ্য বুঝতে পারে, তখন সে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে। বিছানা ছেড়ে উঠে যায়, ওয়াশরুমে যায় ইনা সেখানে আছে কিনা দেখতে। কালকে যেমন ইনা সারপ্রাইজ দিয়েছে, আজও তার কোনো পরিকল্পনা করছে কিনা তা জানতে রুম থেকে বের হয়। অরণ্য প্রায় সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও ইনা নেই। তার লোক সহ প্রত্যেকে ইনার খোঁজ করছে। অরণ্য রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে যায়, সেখানে খুঁজতে থাকে, কারণ রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ইনার সমুদ্রের কাছে গিয়েছে। সমুদ্রের কাছে হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু কোথাও ইনা নেই। প্রত্যেক মানুষকে ইনার ছবি দেখে জিজ্ঞেস করে কোথাও দেখেছে কিনা, কিন্তু প্রত্যেকে না করে দেয়। অন্যদিকে ইভান অরণ্যকে দেখে এগিয়ে আসে তার কাছে, এরপর বলে, অরণ্য ইনায়া কোথায়? রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বাইরে সমুদ্রের কাছে এসেছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? তোমার সাথে কি ইনায়ের দেখা হয়েছে? ইভানের কথা শুনে অরণ্য তার দিকে তাকায়। সকাল 9টার সময় ইনার ঘুম ভেঙেছে। রাতে কিছু না খাওয়ার কারণে তার হয়তো খিদে পেয়েছে, যার কারণে রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে সে রেস্টুরেন্টে এসেছে। খাবার অর্ডার করে, কিন্তু খাবার আসতে দেরি হচ্ছে দেখে সে সমুদ্রের কাছে চলে আসে। তখন ইভানের সাথে দেখা হয় তার। ইভান যখন রেস্টুরেন্টে নিজের খাবার নিতে যায়, তখনই ইনার কিডন্যাপ হয়। আর এরপর অরণ্যর কাছে ফোন করে। অরণ্য মাথায় হাত দিয়ে বসে পড়ে, আর তখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। সে কি করে এতটা কেয়ারলেস হতে পারে? ইনা রুম থেকে বের হয়ে কোথায় যাচ্ছে তা সে কেন খেয়াল রাখতে পারে নাই? অরণ্যের সাথে থাকা বডিগার্ড কি করছিল? তাদেরকে এখানে হানিমুনে নিয়ে আসা হয়েছে? ইনার প্রতি নজর রাখার জন্য এসেছে তারা, কিন্তু সমুদ্রের মধ্যে এত মানুষের ভিড়ে ইনাকে কিডন্যাপ করে নিয়ে গেল, কিন্তু কেউই কিছু করতে পারলো না। বডিগার্ড সকলেই আশেপাশে খুঁজে যাচ্ছে, কিন্তু অনেক সময় ধরে খোঁজার পরও ইনার কোনো দেখা না পেয়ে তারা ফিরে আসে অরণ্যর কাছে। এরপর বলে, অরণ্য তার বডিগার্ডের কথা শুনে দাঁত কটমট করে তাদের দিকে তাকায়, যেন এখনই সবাইকে খুন করে মাটির নিচে পুঁতে দিবে। ইভান তাদের কথা শুনে অবাক হয়। অরণ্যকে স্যার বলে ডাকছে কেন? মালদ্বীপে আসার সময় কি অরণ্য বডিগার্ড নিয়ে এসেছে? কিন্তু কেন? অরণ্যর শরীরে এখন রাগে জ্বলে যাচ্ছে। তার হাতে থাকা ফোনের সময় দেখে আর ভয় আর রাগ দুইটাই হচ্ছে। ঘড়িতে প্রায় সকাল 10টা। শত্রু কথা অনুযায়ী দুপুর 12টার মধ্যে সে ইনাকে খুন করে ফেলবে। খুন শব্দটা উচ্চারণ করতে গেলে অরণ্যর ভয় করছে। সেই ইনায়াকে ছাড়া কি করে বাঁচবে? যদি ইনায়ার মৃত্যু হয়, তবে যে অরণ্যরও মৃত্যু হবে, কারণ ইনায়াকে ছাড়া বেঁচে থাকা তার দ্বারা অসম্ভব। ওই অষ্টাদশী নারীকে যে সে অনেক ভালোবাসে। অরণ্য একবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখছে, আরেকবার তার বডিগার্ডকে আশেপাশে খুঁজতে বলছে। অরণ্যর এমন অবস্থা দেখে ইভান ওকে সান্ত্বনা দেয় আর বলে, অরণ্য ইনায়া মনে হয় কোথাও হারিয়ে গেছে। সমুদ্রে এত মানুষের ভিড়ে হয়তো পথ ভুলে কোনো অজানা রাস্তায় চলে গেছে। থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করে দিলে তারা ইনায়াকে খুঁজে বের করবে। ভানের কথা শুনে অরণ্য শান্ত হয় নাই, কারণ সে জানে ইনায়া হারিয়ে যায় নাই, ওকে কিডন্যাপ করা হয়েছে। আর ইনায়া এখন অনেক বিপদে রয়েছে। যদি এখনই তাকে খুঁজে না পাওয়া যায়, তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে ইনায়াকে। অরণ্য বলে, ইনায়া হারিয়ে যায়নি, বরং ওর কিডন্যাপ করা হয়েছে। আর ইনায়ের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যদি এখন ওর খোঁজ না পাওয়া যায়, তবে ওরা মেরে ফেলবে আমার ইনায়াকে। অরণ্যর এমন কথা শুনে ইভান সম্পূর্ণ শকড হয়ে যায়। ইনায়াকে কিডন্যাপ করা হয়েছে? কথাটা যেন বিশ্বাস হচ্ছে না, কারণ বিজনেস বা ব্যক্তিগত জীবনে তার তো কোনো শত্রু নেই। ইনা যথেষ্ট সাহসী আর মিশুক একজন মানুষ, যার সাথে ব্যবসা বা অন্য যে কোনো বিষয়কে শত্রুতা করবে না। আর অরণ্য কি করে জানলো ইনার কিডন্যাপ হয়ে গেছে? তবে অরণ্য জানে কে ইনাকে কিডন্যাপ করেছে। এর জন্য মালদ্বীপের সাথে করে বডিগার্ড নিয়ে এসেছে। কিন্তু কে এই শত্রু? সে ইনাকে খুন করতেছে, যার জন্য মালদ্বীপে তাদের হানিমুনে চলে এসেছে। ইভান বলে, ইনায়া কিডন্যাপ হয়ে গেছে মানে? তুমি কি করে জানলে সেটা? আর ইনায়ের সাথে কারো শত্রুতা নেই,
তবে কে তাকে খুন করার চেষ্টা করবে? তুমি কি তার পরিচয় জানো? আসল অপরাধী কে? এত বছর অন্য বাড়ির প্রত্যেক সদস্যের কাছ থেকে শত্রু পরিচয় লুকিয়ে কোনো অপরিচিত মানুষ নয়, বরং তাদের আপনজন, তা সকলে জানা দরকার। আর ইভান চৌধুরী বাড়ির সন্তান, তাই তার জানার অধিকার রয়েছে সবকিছু বিষয়ে। অরণ্য শান্ত হয়ে বলে, উনি শুধু ইনার শত্রু নয়, বরং আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু, ঘরের শত্রু বিভীষণ, আমাদের প্রিয় ফুফু। বিদেশে এত বছর তুমি যার কাছ থেকে পড়াশোনা করেছো, যে ব্যক্তি এত বছর ধরে তোমার মনে ইনার প্রতি বিষ ঢেলে গেছে, যার কারণে ঘৃণা আর রাগে তুমি ইনায়াকে ডিভোর্স দিয়েছ। আমার বাবার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী উনি, ইনার মা বাবার হত্যাকারী উনি। হেসেস কোম্পানির ঔষধে বিষ মিশিয়ে হাজার অসহায় বাচ্চার খুনি হানিয়া বেগম আমাদের ফুপি। অরণ্যর কথা ইভান বিশ্বাস করে না, অসম্ভব। তার ফুপি এমন কাজ কখনো করতে পারে না। যিনি 15 বছর তাকে মায়ের ভালোবাসা আদর দিয়ে বড় করেছেন, উনি এত নিকৃষ্ট হতে পারেন না। তবে ফুপি সবসময় ইনার নামে বাজে কথা বলতো। ওটা বেগম ইনার জন্য ইভানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, সবকিছু মূলে ইনায় রয়েছে এসব বলতো, যার কারণে ইভানের মনে ইনার প্রতি ঘৃণা জন্মাতে থাকে। ইভান ব্রেন ওয়াশ করে, যার ফলে সে দেশে ফিরে এসে ইনাকে ডিভোর্স দেয়। কিন্তু তার ফুপি খুনি হতে পারে না, নিজের ভাইকে হত্যা করার মতো এমন জঘন্য অপরাধ উনি করতে পারে না। ইভান দ্রুত বলে, অসম্ভব অরণ্য, আমার ফুপি এত জঘন্য আর নিচু কাজ করতে পারে না। আর চাচু তো ওনার আপন ভাই, তাহলে কেন তাকে খুন করবে উনি? ইনায়ের বাবার মা ছিলেন ফুপির সবচেয়ে ভালো বন্ধু, তাদেরও বা কেন খুন করবেন? ইনায়ের সাথে তার কি কোনো শত্রুতা থাকতে পারে? অন্যদিকে ইনা অজ্ঞান হয়ে গাড়ি করে একটা গোডাউনে নিয়ে যাওয়া হয়। তার চোখ মুখ এখন কাপড় দিয়ে বাঁধা। ইনাকে নিয়ে গিয়ে এখন চেয়ারের সাথে বেঁধে দেয়, শক্ত দড়ি দিয়ে। অন্যদিকে অরণ্যের হঠাৎ করে মনে পড়ে যে সে গত 3 দিন আগে ইনাকে হাতের ঘড়ি গিফট করেছে, যার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। ইনার সেফটির জন্য এমন করেছে। অরণ্য ফোন বের করে তাড়াতাড়ি রামিমকে কল করে। রামিম, ইনার হাতে থাকা ঘড়ির লোকেশন ট্র্যাক কর। ও কোথায় রয়েছে সেটা জানতে হবে আমাদের। ওকে বস। ইনার মাথায় এখন বন্দুক হাত ধরে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা। ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। ইনার জ্ঞান ফিরে না এখনো। আর একটু সময় পর ইনার মৃত্যু নিশ্চিত। প্রায় 2 ঘন্টা পর ইনার জ্ঞান ফিরে আসে, চোখের উপর কালো কাপড় দিয়ে বাঁধা, তার হাত পা মোটা রশি দিয়ে চেয়ারের সঙ্গে বাঁধা। ইনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। সমুদ্র তীর থেকে যে তাকে কেউ কিডন্যাপ করেছে সেটা বুঝতে খুব বেশি সময় লাগে না, কিন্তু তার সাথে তার শত্রুতা থাকতে পারে কোনো অপরিচিত ব্যক্তির। কি আগন্তুক শত্রু যে এতদিন ইনার আড়ালে থেকে তার ক্ষতি হয়ে করে গেছে, যার কারণে 2 বছর আগে অরণ্যর অ্যাক্সিডেন্ট হয়েছে। এসএস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে যে হাজার মানুষকে হত্যা করেছে। ইনা তার চোখ আর হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে ইনার হাতে ঘড়িতে থাকা জিনিস জিপিএস ট্র্যাকার ব্যবহার করে রামিম তার লোকেশন ট্র্যাক করে। সমুদ্র থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এখন ইনার অবস্থান, যা শুনে অরণ্য লোকজন নিয়ে সেখানে ছুটে যায়। যদি ইভান তাদের সাথে যায় না, কারণ অরণ্য তাকে নিয়ে যেতে চায় নাই। সেখানে অনেক ঝামেলা হবে, যা ইভানের সম্মুখে না যাওয়াই ভালো। ইভান অনেক ছোটবেলা থেকে তার ফুপির কাছে থেকেছে বিদেশে। প্রায় 15 বছর বিদেশে তার কাছে থেকে পড়াশোনা করেছে। ফুপি তার কাছে মায়ের সমান। আর ফুপি অরণ্যকে ঘৃণা করতে পারে, কিন্তু ইভানকে উনি ভালোবাসেন। যদি এখন ইভান ফুপির কুৎসিত আর নোংরা রূপটা দেখে, তবে তার কষ্ট হবে এবং মন ভেঙে যাবে। গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, রাস্তা যেন শেষ হচ্ছে না। অরণ্য বারবার ঘড়ির দিকে সময় দেখে যাচ্ছে, আর জিপিএস ট্র্যাকার দিয়ে দেখছে লোকেশন অনুযায়ী কত দূরে রয়েছে ইনায়া। সারা শরীর বেয়ে তার বিন্দু বিন্দু ঘাম জমে যাচ্ছে, অন্তর জুড়ে ভয় সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইনায়া এখনও চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে, তার হাত পায়ের বাঁধন মুক্ত করার চেষ্টা করছে। চেয়ারে থাকা একটা প্যারেক দিয়ে হাতের দড়ির মধ্যে ঘষে যাচ্ছে। হঠাৎ করে তার চোখ থেকে কালো কাপড় সরিয়ে দেয় একজন, কিন্তু তার হাতের বাঁধন এখনও খোলা হয়নি। কালো কাপড় সরে যায় চোখের ওপর থেকে। ইনা চোখ বন্ধ থাকা অবস্থা অনুভব করে বাইরে থেকে আসা রোদ্রের আলো তার চোখে পড়ছে। ইনা পিটপিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে কয়েকজন সুষম দেহের অধিকারী পুরুষ দাঁড়িয়ে রয়েছে, যাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক, আর তাদের চোখে হিংস্র আর নাশকতা। এখানে প্রায় 20 থেকে 30 জন লোক উপস্থিত রয়েছে, কিন্তু তারা সকলে তো ইনার শত্রু হতে পারে না। নিশ্চয় কারো নির্দেশে তারা ইনাকে কিডন্যাপ করেছে, কিন্তু মানুষটা কে সেটা জানার জন্য ইনা বলে, কেন কিডন্যাপ করেছেন আমায়? কি শত্রুতা রয়েছে আপনাদের সাথে আমার? আর কার কথাই বা কিডন্যাপ করেছেন? আসল অপরাধী কে আমার সামনে আসতে বলুন। কে আমার শত্রু সেটা জানতে চাই আমি। ইনার কথা শুনে সকল গুন্ড সরে যায়। তাদের পেছন থেকে একজন মহিলা বের হয়ে আসে, যার হাতেও বন্দুক রয়েছে। কিন্তু অপরিচিত মহিলাকে দেখে ইনা থমকে যায়। এই মহিলা অপরিচিত নয়, বরং তার পরিচিত।
ছোটবেলার সকল স্মৃতি হয়তো ইনার মনে নেই, তার বাবা মায়ের চেহারা কিছু মনে আছে তার। সামনে থাকা মহিলা তাদের বাড়িতে আগে অনেকবার আসতো। তার বাবার মৃত্যুর আগে উনি বাবার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আর উনি তো মিলন সাহেবের বোন, চৌধুরী বাড়িতে কয়েকবার এসেছেন উনি। ইনা অস্পষ্ট স্বরে বলে। ফুপি আপনি এখানে? চৌধুরী বাড়ির একমাত্র কন্যা সন্তান হানিয়া বেগম, মিলন চৌধুরী আর মাহির চৌধুরীর বোন, যার বিয়ে হয়েছে লন্ডনে, যেখানে স্বামী সন্তান নিয়ে থাকেন উনি। দেশে আসা উনি খুব একটা পছন্দ করেন না। প্রায় 5 বছর বা তারও অধিক সময় পর পর উনি দেশে আসেন। হানিয়া বেগম অনেক বড় লোক। ওনার স্বামীও বিদেশে অনেক বড় ব্যবসায়ী। বিদেশে পড়াশোনা করার জন্য ইভান সেখানে যায়। এত বছর সেখানে থেকে পড়াশোনা শেষ করে, কিন্তু উনি এখানে কি করছেন? আর ইনার কিডন্যাপ বা কেন করেছেন উনি? ইনার সাথে কি শত্রুতা থাকতে পারে ওনার? ইনা এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে হানিয়া বেগম শয়তানি হাসি দিয়ে বলে, কি ইয়ানা রাজ চৌধুরী, এতদিন পর তোমাকে দেখে খুশি হও নাই? তোমার বাবার প্রিয় বন্ধু সম্পর্কে তোমার ফুপু শাশুড়ি হয়, আর শত্রুতায় তোমার বাবার খুনি এসএস কোম্পানির সাবেক এমডি। ইনা বেগম তাহলে ইনার আগন্তুক শত্রু? কথা যেন বিশ্বাস হচ্ছে না ইনার। আর উনি তার বাবার প্রিয় বন্ধু ছিলেন, তবে কেন তার বাবাকে খুন করতে যাবেন উনি? হাজার স্বামী বিদেশে সবচেয়ে বড় বিজনেসম্যান, সে কেন এসএস কোম্পানির টাকার লোভ করতে যাবে? আর অরণ্যর কথা অনুসারে এই আগন্তুক শত্রু তার বাবার হত্যা করেছে। যদি হানিয়া বেগম খুনি হয়, তবে সে কেন নিজের আপন ভাইয়ের খুন করবে? ইনায়া বলে, আমার সাথে কি শত্রুতা রয়েছে আপনার? আর আমার আব্বু আমার বন্ধু ছিলেন, তবুও তাকে কেন খুন করলেন আপনি? এত টাকার মালিক হওয়ার পরেও কেন এসএস কোম্পানির টাকা চুরি করেছেন আপনি? আর কেন নিজের ভাইকে খুন করেছেন? ইনার কথা শুনে হানিয়া বেগম বলে, ইয়ানা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা রয়েছে তোমার বিশ্বাসঘাতকতার বাবা আর শয়তান স্বামীর সাথে। আর এসএস কোম্পানির আড়ালে আমার সমস্ত অবৈধ ব্যবসা লুকিয়েছিল, যার কারণে এই কোম্পানি দরকার আমার। আমার বাবা কি ক্ষতি করেছে আপনার? আর অরণ্য যথেষ্ট ভালো মানুষ, আর সে আপনার ভাইয়ের ছেলে, তবুও তাকে খুন করার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছেন আপনি। আর এসএস কোম্পানির মালিক আমি, আপনি নন। আর আমার কোম্পানির খাবারে কোনো বিষাক্ত পদার্থ মিশিয়ে মানুষ হত্যা করতে দিব না আমি। ইনার কণ্ঠে এমন তেজ থেকে হানিয়া বেগম হাসে আর বলে, ওয়াও, একদম বাবার কার্বন কপি হয়েছে তুমি ইয়ানা। তোমার বাবা মানে আমার প্রিয় বন্ধু এইরকমই ছিল, সবসময় সত্যর পথে চলতো, যার কারণে আমার মতো এমন সুন্দরী মডার্ন স্মার্ট মেয়ের ভালোবাসা প্রত্যাখ্যান করে। এক গ্রাম্য মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে তাকে বিয়ে করে, যার শাস্তি স্বরূপ মৃত্যু উপহার দিয়েছি ওকে। ইনা অবাক হয়ে বলে, আপনি শুধুমাত্র প্রতিশোধের জন্য আমার বাবাকে খুন করেছেন? উনি আপনাকে বিয়ে করেন এই বলে? এটাই কি মূল কারণ আমার বাবার হত্যার? হানিয়া বেগম কথাটা শুনে মাথা নাড়িয়ে না বলে। একমাত্র প্রতিশোধের জন্য ইনার বাবাকে খুন করে নাই হানিয়া বেগম, বরং এক প্রকার বাধ্য হয়ে নিজের বন্ধু আর ভালোবাসার মানুষকে খুন করেছে। অরণ্যর বাবা মানে মাহির চৌধুরী যখন রেহান বেগমকে বিয়ে করে, তখন মিলন চৌধুরী আর তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন। এরপর মাহির চৌধুরী তার পরিবার নিয়ে আশ্রয় নেয় বস্তিতে। মাহির সাহেব সামান্য কাজ করে তাদের সংসার চালাতো। বিয়ের কয়েক বছর পর তাদের ছেলে সন্তান হয়, যার নাম অরণ্য। অন্যদিকে ইনার বাবা ইমতিয়াজ আহমেদ বিয়ে করেন অরুণা বেগমের বান্ধবী রুনা বেগমকে। ইমতিয়াজ আহমেদকে আবার পছন্দ করতেন হানিয়া বেগম, কিন্তু চৌধুরী বাড়ির এক অনুষ্ঠানে হানিয়া বেগমের সাথে উপস্থিত হন ইমতিয়াজ আহমেদ। সেখানে অরণ্য বেগমের বান্ধবীকে দেখেন উনি। এরপর তার সাথে প্রেমের সম্পর্ক হয়। যখন হানিয়া বেগম তাকে বিয়ের জন্য প্রপোজ করেন, তখন উনি মানা করে দেন, কারণ হানিয়া বেগমকে উনি বন্ধুর নজরে দেখতেন, যার ফলে হানিয়া বেগম রাগ করেন। কিন্তু উনি শত্রুতা নিয়ে শুধু নাটক করে যান, যেন উনি ইমতিয়াজ আহমেদ আর রুনার বিয়ে মেনে নিয়েছেন। কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম হয় ইনায়ার। রুনা বেগমের বাবা শফিক সাহেব মেয়ের প্রেমের বিয়ে মেনে নেন নাই, যার ফলে উনি তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে। রুনা বেগম ও তার বাবার ওপর রাগ করেন, কিন্তু ইনার জন্মের খবর শুনে শফিক সাহেব খুশি হন। মেয়ের অন্যায় ভুলে যান নাই, তবে নাতনির জন্য উনি কিছু জমি আর এসএস কোম্পানি লিখে দেন, যার বিষয়ে শুধু ইমতিয়াজ আহমেদ জানতো, রুনা বেগম নয়। ইমতিয়াজ আহমেদ এসএস কোম্পানির বিষয়টা হানিয়া বেগমকে বলে। ইমতিয়াজ আহমেদ পরিবার যথেষ্ট ধনী ছিল, তাদের নিজস্ব ব্যবসা তাকে সামলাতে হতো। তাছাড়া যখন ইনার মা রুনা বেগমের অসুস্থ হয়ে পড়ে, যার কারণে ওনারা সকলেই বিদেশে চলে যান। সকল দায়িত্ব দিয়ে যান হানিয়া বেগমের ওপর। মাহির সাহেব তখন বেকার পুরুষ, বউ বাচ্চার খরচ সামলাতে উনি হিমশিম খান।
যার জন্য মিলন সাহেব আড়াল থেকে এসএস কোম্পানির চাকরি করার জন্য অফার করেন তাকে। হানিয়া বেগম ও তার ভাইকে কাজ দিতে রাজি হন। এসএস কোম্পানির দায়িত্ব কয়েকদিন ভালোই পালন করছিলেন উনি, যতক্ষণ না ওনার পরিচয় হয় একজন ড্রাগ ডিলারের সাথে, যে তাকে কোটি টাকার অফার করে। হানিয়া বেগম নিজের লোভ সংযত রাখতে পারে নাই, উনি রাজি হয়ে যান। এসএস কোম্পানির খাবার বিদেশে পাঠানো হতো, যার মধ্যে হাজারো ড্রাগস পাচার করা হতো। এর ফলে হানিয়া বেগম অ্যাকাউন্টে কোটি টাকা জমা হতো। কিন্তু এই বিষয়টা নজর এড়ায় না মাহির চৌধুরী। মাহির চৌধুরী তার বোনকে অনেকবার সতর্ক করেছে খাবার ড্রাগস নামের সাথে, কিন্তু উনি শুনেন নাই, লোভ থেকে বের হতে পারেন নাই। হানিয়া বেগমের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করেন উনি, যা ইমতিয়াজ আহমেদকে দেখাতে চান। কিন্তু হানিয়া বেগমে তার আগেই তার আপন ভাইয়ের খুন করেন সাফায়েতের সাহায্যে। সাফায়েত ইনায়ার মামা ছিল, কিন্তু এসএস কোম্পানি তার নামে না লিখে দেয় উনি রেগেছিলেন, যার ফলে হানিয়া বেগমের সাথে হাত মিলান। মাহির চৌধুরীর মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট, যার খবর ইমতিয়াজ আহমেদ শুনেন। বিদেশ থেকে দেশে ফিরে আসেন উনি। এসএস কোম্পানির সকল দায়িত্ব আবার ওনার কন্ট্রোলে নিয়ে নেয়, আর খুব সহজেই বুঝে যান হানিয়া বেগমের সকল ষড়যন্ত্র, যার কারণে উনি তার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দিতে চান। হানিয়া বেগম ভয় পেয়ে যায়, তার ক্রাইম পার্টনার রাফির সাথে মিলে একইভাবে ইমতিয়াজ আহমেদের অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেন। এরপর এসএস কোম্পানি সহ সকল সম্পত্তির মালিক হন হানিয়া বেগম, আর বিদেশের ড্রাগস ডিলার রাফিকে বিয়ে করেন। এখানে এসএস কোম্পানির দায়িত্ব দিয়ে যান সাফায়াতকে, আর তখন বিধবা রুনা বেগমের জায়গা হয় চৌধুরী বাড়িতে। বর্তমান সময় ইনার সকল ঘটনা শুনে অবাক হয়ে যায়। তার বাবার খুনি এই হানিয়া বেগম। ইনার রাগের পরিমাণ দ্বিগুণ বড় হয়ে যায়। অন্যদিকে অরণ্য প্রায় গোডাউনের কাছে পৌঁছে যায়। ঠিক তখন তার ফোনে কল করে হানিয়া বেগম। অরণ্য কল রিসিভ করে। হানিয়া বেগম বলে, ইয়ানের মৃত্যুর আগে একবার ওর সাথে কথা বলার ইচ্ছা আছে তোমার? ফুপি, ইনায়ার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলবো। ওর কোনো ক্ষতি করবেন না আপনি। অরণ্যর কণ্ঠ শুনে ইনায়া বলে। হানিয়া বেগম ফোন কানে নিয়ে বলে, আর উনি আমার বাবাকে হত্যা করেছেন। এই মহিলাকে আপনি ছাড়বেন না। যদি আমি মারা যাই, তবু আপনি ওকে খুন করবেন অরণ্য। ইনায়া, কিছু হবে না আপনার। যতদিন বাঁচবো একসাথে বাঁচবো। আমি এক্ষুনি আসছি আপনার কাছে। হানিয়া বেগম বন্দুক তাক করে ইনায়ের দিকে। তোমাদের এত ভালোবাসা দেখায় আমার হাতে নেই। শেষবার ইয়ানার কণ্ঠ শুনে নিলে এখনই মৃত্যুর চিৎকারও শুনো। ইনা চোখ বন্ধ করে নেয়। অরণ্য ফোনের অপর পাশ থেকে বারবার বলছে যাতে ইনার কিছু না করে, কিন্তু হানিয়া বেগম শোনে না। উনি বন্দুকের ট্রিগারে চাপ দেন। হঠাৎ করে এক গুলি ছুটে যায় চেয়ারের দিকে। গুলির শব্দ শুনে অরণ্য বলে, ইনায়া। গুলির শব্দ শুনে অরণ্য চিৎকার দিয়ে ওঠে। গাড়িতে থাকা প্রত্যেক সদস্য ভয় পেয়ে যায়। ফোনের অপর পাশ থেকে অন্য কোনো শব্দ আসছে না। অরণ্য শরীর বেয়ে শীতল শিহরণ বয়ে যায়। তার এখন কথা বলার ক্ষমতা হারিয়ে গেছে। যদি ইনায়া বেঁচে না থাকে তবে সে কি করে বাঁচবে? বাবার মৃত্যুর পর সে বড্ড একা হয়ে গিয়েছিল। প্রিয় মানুষকে হারানোর তীব্র ব্যথা অনুভব করেছিল। আজ এত বছর পর আবার সে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে, কিন্তু কি করবে তা জানে না। কবে এতদিন শুধু রক্তের সম্পর্কের কারণে হানিয়া বেগমকে শাস্তি দেয়নি অরণ্য, কিন্তু এখন তার অপকর্মের শাস্তি অবশ্যই তাকে দিবে। প্রিয় মানুষকে হারানোর বেদনা তাকেও সহ্য করতে হবে। অন্যদিকে গোডাউনে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। চেয়ার থেকে অঝরে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, যা দেখে হানিয়া বেগম পৈশাচিক হাসি দেয়। ইনায়ার চেয়ার এখন মাটিতে ধুলোয় পড়ে রয়েছে, আর ব্যথায় সামান্য কাতরে উঠে ইনায়া। গুলি ইনায়ার শরীরে লাগে নাই, কারণ হানিয়া বেগম যখন তার আগের করা পাপের কথা শুনেছিল তখন ইনায়া চেয়ারে থাকা প্যারেক দিয়ে তার হাতের বাঁধন খেলার চেষ্টা করছিল। হানিয়া বেগম তার কাহিনী বলায় এতটা বিজি হয়ে যায় যে সে ইনায়ার দিকে ভালো করে খেয়ালও করে নাই। যখন বন্দুক থেকে গুলি চলে তখন ইনা তার হাতের বাঁধন খুলে ফেলে আর চেয়ারে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়। তবে তার হাতের খুব কাছ দিয়ে গুলি যাওয়ার কারণে সেখানে অল্প ক্ষত হয়ে যায়। হানিয়া বেগম যখন বুঝতে পারে যে ইনা এখনও বেঁচে আছে তখন উনি ইনার দিকে উদ্দেশ্য করে আবার গুলি ছড়ে। ইনা গড়িয়ে অন্য পাশে চলে যায়। সেখানে থাকা একজন লোককে মেরে তার হাত থেকে গুলি নেয় ইনায়া। গুলি করা ইনায়ার জন্য কঠিন বিষয় নয়, বরং এর আগেও সে মানুষ খুন করেছে। ইনায়ার প্রথম গুলি হানিয়া বেগম হাতে করে, যার ফলে হানিয়া বেগমের হাত থেকে গুলি পড়ে যায় আর উনি ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইনায়া তার বন্দুক দিয়ে অন্য লোকজনকে গুলি করতে থাকে, যার ফলে সাথে সাথে সেখানে প্রায় ৫-১০টা লাশ পড়ে যায়।
হানিয়া বেগম ইনার এমন রূপ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন। ইনায়াকে যথেষ্ট ভীতু আর চুপচাপ মেয়ে বলে উনি জানতেন, কিন্তু ইরা যে সাহসী রূপ উনি দেখছেন তা অবাক করা বিষয়। বন্দুক দিয়ে যেভাবে গুলি করছে তা দেখে মনে হচ্ছে সে আগেও মানুষ খুন করেছে। হানিয়া বেগম ইনায়াকে দেখতে এত বিজি হয়ে যান যে ওনার হাতের ক্ষতর দিকে খেয়াল করে নাই। হানিয়া বেগমের সাথে থাকা প্রায় সকল লোক ইনায়ের গুলি খেয়ে আহত হয়ে গেছেন, এরই মধ্যে কিছু মারাও গেছে। ইনায়ের শরীরে এখন প্রচুর রাগ। হানিয়া বেগম তার মা বাবাকে খুন করেছে কথাটা যতবার মনে পড়ছে ততবার তার রাগের পরিমাণ তীব্র হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই মহিলার জন্য ইনার জীবন থেকে সব সুখ শান্তি হারিয়ে গেছে। ইনার হাতের কনুই থেকে রক্ত পড়ে যাচ্ছে, এর ফলে সে হয়তো কিছুটা দুর্বল হয়ে যায়। আর কাল রাত থেকে কিছুই খাওয়া হয় না। সকালে নাস্তা করার আগেই তাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু ইনায়া এখন দুর্বল হয়ে পড়লে চলবে না, তার মা বাবাকে খুনিকে শাস্তি দিতে হবে। ইনা এবার এগিয়ে আসে হানিয়া বেগমের কাছে, এরপর হাত গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। প্রায় 3-4টা থাপ্পড় যে পড়ে তা ভুল নয়। হানিয়া বেগম থাপ্পড় খেয়ে রাগী চোখে তাকায় ইনার দিকে। হানিয়া বেগম কিছু বলতে যাবে তার আগে ইনায়া তার মাথায় চুল শক্ত করে ধরে বলে, শুধুমাত্র আপনার জন্য ফুপু আমার জীবন থেকে সমস্ত সুখ হারিয়ে গেছে। আমার বাবা বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব দিয়েছিল আপনাকে, কিন্তু আপনি কি করলেন? শুধুমাত্র নিজের লোভের জন্য তাকে খুন করলেন। আমার বাবার হত্যাকারীকে শাস্তি আমি অবশ্যই দেব, আর সেটা হলো মৃত্যু। ইনায়া কথাটা বলে হানিয়া বেগমের দিকে বন্দুক তাক করে। হানিয়া বেগম ভয়ে দূরে সরে যান। উনি বলেন, ইনায়া শত কষ্টের মধ্যে মৃদু হেসে বলে, আপনার মতো এমন লোভী মহিলা কারো ফুপি হওয়ার যোগ্য না। আর ক্ষমা তো মানুষকে করা যায়, আপনার মতো এমন শয়তানকে না। ইনার বন্দুকের ট্রিগারে চাপ দেওয়ার আগেই সেখানে উপস্থিত হয় অরণ্য। গাড়ি থেকে নেমে ছুটে আসে এখানে। ইনাকে সুস্থ থাকতে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। অরণ্য বলে, ইনা আপনি ঠিক আছেন? ক্ষতি পাতা লাগেনি তো? ফুপি কোনো ক্ষতি করে নাই তো আপনার? ইনার শরীর শক্ত করে বুকের মাঝে ধরে কথাটা বলে অরণ্য। ইনা নিজের মাঝে জমিয়ে রাখা কষ্ট চোখের পানির বিন্দুর মাধ্যমে প্রকাশ করে। ইনা কান্না করতে থাকে আর বলে, অর্ণ ফুপি আমার আব্বুকে খুন করেছে। এস এস কোম্পানির খাবার বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চার হত্যা করেছে। বাবার খুনি উনি। অরণ্য ইনাকে শান্ত করে হানিয়া বেগমের দিকে একবার রাগী চোখে তাকায়। ইনার কনুই থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীর নিস্তেজ হয়ে গিয়েছে। বিন্দু মাত্র শক্তি তার শরীরে অবশিষ্ট নেই এখন। তার সাথে সারা শরীরের সমস্ত ভার অরণ্য শরীরে ছেড়ে দেয়। অরণ্য অনুভব করে ইনার নিঃশ্বাসের গতির তীব্রতা কমে গিয়েছে। অরণ্য বুকের মধ্যে থাকা ইনার মুখে উঁচু করে দেখে সে অজ্ঞান হয়ে গেছে। অরণ্য চোখ যায় ইনার হাতের কনুইয়ের দিকে, সেখান থেকে রক্ত পড়া দেখে অরণ্য শরীরের রাগ দ্বিগুণ বেড়ে যায়। ইনাকে কোলে তুলে নেয়, এরপর গাড়ির মধ্যে দিয়ে বসায়। গাড়ি থাকা বডিগার্ডকে উদ্দেশ্য করে বলে, অরণ্যর এমন শান্ত গলায় বলা কথাটা শুনে বডিগার্ড ভয় পেয়ে যায়। তারা ইনায়কে নিয়ে গাড়ি আর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। অরণ্য এগিয়ে আসে হানিয়া বেগমের কাছে। হানিয়া বেগম ভয় পায়। অরণ্যর এমন শান্ত রূপ কোনো ঘূর্ণিঝড়ের আভাস দিচ্ছে তাকে। হানিয়া বেগম কথা বলার আগে অরণ্য তার ফোন থেকে একটা নিউজ বের করে, এরপর শান্ত গলায় বলে, ফুপি, তোমাকে না বলেছিলাম যদি তুমি ইনার ক্ষতি করো তবে তোমার পরিবারের লাশের জন্য দাফনের কাপড় কিনে রাখতে? এই নাও, আমি তোমাকে লাশ দিলাম। এখন কাফনের কাপড় কি তুমি কিনবে নাকি আমি? অরণ্য কথাটা বলে ফোন ছুড়ে দেয় হানিয়া বেগমের কাছে। সংবাদ মাধ্যমে স্পষ্ট শোনা যাচ্ছে লন্ডন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাফি রায়হান আর তার একমাত্র ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট এই মাত্র মারা গেছে। হানিয়া বেগম খবরটা দেখে কান্না করে দেন, কিন্তু অরণ্য শব্দ করে হাসতে থাকে। হানিয়া বেগম বলে, অরণ্য আজ প্রাণ খুলে হাসে, এরপর বলে, শয়তানের মুখে জ্ঞানের বাণী মানায় না। আর ওরা দুর্ঘটনা মারা গেছে, যেমন আমার বাবার শ্বশুর দুর্ঘটনা মারা গিয়েছিল ঠিক তেমন। কেমন লাগে নিজের প্রিয় মানুষের মৃত্যুর কথা শুনতে? হানিয়া বেগম অঝরে কান্না করতে থাকে, ঠিক যেমন 16 বছর আগে তার মা কান্না করেছিল। সন্তানের লাশ নিজের চোখে দেখার যে কষ্ট সেটা হানিয়া বেগম এখন বুঝছে। অরণ্য পৈশাচিক হাসি দেয়। অরণ্য বলে, ফুবি, তোমার স্বামী আর সন্তান তো তাদের অপকর্মের শাস্তি পেয়ে গেল। এখন তোমাকে কি দেওয়া যায় বলো তো? যেহেতু তোমার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে, নিশ্চয়ই বিশেষ কিছু উপহার দেওয়া উচিত, তাই না? হাসপাতালে ইমার্জেন্সি কেবিনে ডক্টর ইনার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। তার হাতের কনুইয়ে গুলি লাগে নাই, শুধু ছোঁয়া লেগেছে, যার ফলে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। অরণ্য হাসপাতালে এসে উপস্থিত হয়। এখন সে হাসপাতালে করিডোরে বসে আছে। ইভান প্রভা সেখানে রয়েছে। ডক্টর বলেছে ইনার জন্য টেনশন করার দরকার নেই, ইনার সম্পূর্ণ সুস্থ।
হঠাৎ অরণ্যর ফোন বেজে ওঠে। রেহানা বেগম কল করেছে। অরণ্য রিসিভ করে রেহানা বেগম বলে। অরণ্য মায়ের কথা শুনে নীরবে হাসে, কিন্তু নাটক করে চিন্তিত হয়ে বলে। অরণ্যর কথাটা ইভান শুনে। অরুণা বেগম তাকে আগে খবরটা বলেছে। এই দুর্ঘটনার পেছনে যে আসলে কে আছে সেটা হয়তো ইভান জানে, কিন্তু সে চুপ থাকে। হয়তো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। প্রভা বড্ড চুপচাপ আর শান্ত। ইভান প্রভার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু প্রভা আর না ছাড়া কিছুই বলে নাই। প্রভার এমন ব্যবহারের কারণে ইভান বুঝতে পারে না। অন্যদিকে ডক্টর বলে যে ইনার জ্ঞান ফিরে এসেছে। অরণ্য ছুটে যায় কেবিনে। ইনা চোখ খুলে অরণ্যকে দেখে। ইনা বলে, অরণ্য, আপনি ফুপিকে শাস্তি দিয়েছেন? ইনার কথা শুনে হাসে আর বলে। ইনা খুশি হয়, আজ হয়তো তার বাবা মায়ের আত্মার শান্তি পাবে। ইনা অরণ্যকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনাকে অরণ্য, আর ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। ভালোবাসি, অনেক ভালোবাসি। অরণ্য শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি বউ, তোমাকে অনেক ভালোবাসি। প্রভা এখন ইভানের সামনে দাঁড়িয়ে রয়েছে। হৃদয় তার হাজারো কথা আর কষ্ট রয়েছে, কিন্তু সবকিছু লুকিয়ে রেখে প্রভা বলে, ইভান, আপনারা হয়তো মালদ্বীপ থেকে লন্ডনে চলে যাবেন, কিন্তু আমি আর সেখানে যেতে চাই না। অনেক দিন তো হলো দেশে ফিরে যাই না, তাই আমি এখন চৌধুরী বাড়িতে চলে যাব। এরপর ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাব নিজ দেশে। আপনার সঙ্গে আমার আর হয়তো কখনো দেখা হবে না। প্রভা কথাটা বলে ইভানকে কিছু বলার সুযোগ দেয় না। সে চলে যেতে চায় হাসপাতাল থেকে। এর আগেই ইভান তার হাত ধরে বলে, আপনি আমায় ভালোবাসেন প্রভা? ইভানের কণ্ঠে এমন কথা শুনে প্রভা থমকে যায়। কি বলবে সে? প্রভা শান্তি গলায় বলে, যদি বলি ভালোবাসি? বিয়ে করবেন আমায় প্রভা? সারা জীবন ভালোবেসে যাবেন আমায়? ইভানের কণ্ঠে বলা কথাটা যেন বিশ্বাস করতে পারল না প্রভা। হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার থমকে যায়। প্রভা পুনরায় পেছনে ফিরে দেখে ইভান শান্ত গলায় কথাটা বলে। ইভান তাকে বিয়ে করার কথা বলছে। এটা কি প্রভার স্বপ্ন না বাস্তব? প্রভা উৎসুক নয়নে জিজ্ঞেস করে, কি বললেন ইভান? আবার বলুন। ইভান এগিয়ে আসে, যায় প্রভার কাছে। এরপর ওর হাত শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে। প্রভা যে তাকে ভালোবাসে সেটা ইভান আগে থেকেই জানে। ইভান অবুঝ নয়, কিন্তু প্রভার ভালোবাসা গ্রহণ করার মতো হৃদয় ইভানে নেই। ওর মনে যে কখনো ইনায় রয়েছে, ইনা এখন সম্পূর্ণরূপে অরণ্য স্ত্রী, সেটা ইভান জানে। তবুও তার মনে সেই সত্যটা মানতে চায় না। প্রভার প্রতি তার হয়তো ভালোবাসা নেই, কিন্তু মায়া রয়েছে, বিশ্বাস আছে। একটা সংসার টিকে রাখার জন্য কি শুধু ভালোবাসা দরকার হয়? সম্মান আর বিশ্বাস দিয়ে কি ঘর বাঁধা যায় না? ভবিষ্যতে অনেকদিন পর হলেও ইভানকে কখনো না কখনো বিয়ে করতে হবে। বিয়ে যখন অন্য নারীকে করতেই হবে, তখন প্রভাকে করে ফেলা যাক। প্রভা মেয়েটা ভালো, আর এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। আর একবার সে জেদ আর ঘৃণার জন্য তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। এখন আর সেই ভুল করতে চায় না। সারা জীবন প্রভার হাত শক্ত করে ধরে রাখতে চাই। আগে বিয়েটা করে ফেলি, ভালোবাসা না হয় পরে হবে। ইভান প্রভার চোখের দিকে তাকিয়ে বলে, প্রভা তোমায় ভালোবাসতে পারবো কি না জানি না, তবে সারা জীবন একজন বন্ধু আর একজন আদর্শ স্বামী হয়ে তোমার পাশে থাকবো। চলো বিয়ে করে নেই, ভালো না হয় পরে বাসবো। বিয়ে করবে আমায় প্রভা? ইভানের কথা শুনে প্রভা চোখে অশ্রু বিন্দু জমা হয়। প্রভা এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ইভানকে। অল্প সময় নিশ্চুপ থেকে ইভান ও বাহু ডোরে আবদ্ধ করে নেয় প্রভাকে। প্রভা বলে, বিয়ে করব আমি ইভান, ভালোবাসি আপনাকে, আমি বড্ড ভালোবাসি। এদিকে মালদ্বীপে হানিমুন আর এনজয় করা হলো না অরণ্য ইনায়া। তারা সেখান থেকে লন্ডনে চলে যায়। লন্ডনে ফুফা আর তার ভাইয়ের মৃত্যুর জন্য যেতে হয়েছে। অরণ্য মনে মনে অনেক খুশি, কিন্তু সকলের সামনে কষ্ট পাওয়ার নাটক করে। অরণ্য যেহেতু খুন করেছে, তাই লাশ দাফনের কাজও তাকে করতে হয়েছে। রাফি, রায়হান হানিয়া বেগমের সাথে মিলে তার বাবাকে খুন করে। আর তার ছেলে আদনান ড্রাগ ব্যবসায় জড়িত, যে এসএস কোম্পানির খাবার অতিরিক্ত মুনাফা পাওয়ার আশায় রাসায়নিকের পদার্থ মিশিয়ে মানুষ খুন করেছে। পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা তাদের অপকর্মের শাস্তি ছিল। সময় খুব দ্রুত প্রবাহিত হয়। অরণ্য আর ইনায়ের সম্পর্কে আর এখন কোনো বাধা নেই। তারা সুখে শান্তিতে সংসার করছে। এসএস কোম্পানির এমডি দায়িত্ব পালন করছে। এখন সে আদালতের সাল আইনি জটিলতা, তারা সুখে শান্তিতে সংসার করছে। এসএস কোম্পানির এমডি দায়িত্ব পালন করছে। এখন সে আদালতের সাল আইনি জটিলতা থেকে এখন সে মুক্তি। অন্যদিকে ইভান আর প্রভার বিয়ের দিন ঠিক করা হয়েছে। সামনের সপ্তাহে তাদের বিয়ে। আজ ইনা আর ইভানের মিটিং রয়েছে অফিসে। তারা একসাথে কোম্পানির উন্নয়নের আলোচনা করবে।
মিটিং শেষ। হঠাৎ করে ইনা মাথা ঘুরে পড়ে যায়। ইভান তাড়াতাড়ি করে গিয়ে তাকে ধরে, এরপর হাসপাতালে নিয়ে যায়। অরণ্য সহ পরিবারের বাকি সদস্যরা আসে। ডক্টর ওকে চেক করে। ইনার জ্ঞান ফিরে আসে। তখন সামনে ইভান ছিল। ইনা বলে, ইভান ভাই, কি হয়েছে আমার? ইনার মুখে ভাই ডাকটা শুনে ডক্টর মনে করে যে ইভান ইনার আপন ভাই। ডক্টর খুশি মনে বলে। ইভান অবাক হয়ে তাকিয়ে থাকে। ডক্টরের কেবিনে প্রবেশ করে অরণ্য। ইভান মামা হচ্ছে কথাটা শুনে তার অনেক খুশি লাগে। সে বাবা হবে কথাটা শুনে তার যতটা না খুশি হচ্ছে, ইভান মামা হবে কথাটা শুনে তার চেয়ে বেশি খুশি হয়। ইভানের মুখটা দেখার মতো ছিল। বেচারার কথা ছিল বাবা হওয়ার, হয়ে গেল মামা। অন্যদিকে ইনার বিশ্বাসই হচ্ছে না যে সে মা হতে যাচ্ছে। ইনার খুশিতে চোখে পানি চলে আসে। অরণ্য ইভানের কানের কাছে গিয়ে বেসুরে কণ্ঠে বলে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। অরণ্য এমন গান শুনে ইভান তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে। অরণ্য একটা ডেবিল হাসি দিয়ে এগিয়ে যায় ইনায়ার কাছে। এরপর ইনায়াকে জড়িয়ে ধরে। তাদের দুজনের এমন মুহূর্তে ইভানের এখানে থাকা উচিত নয়। তাই ইভান বের হয়ে যায় কেবিন থেকে। এরপর সকলে এসে তাদের অভিনন্দন জানায়। ইনায়া আর অরণ্য অনেক খুশি আজ। প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজ প্রভা আর ইভানের বিয়ে। বিয়ের আসরে সকলে উপস্থিত হয়। প্রভাকে বিয়ের কনের মতো করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তাদের একসাথে বসানো হয়েছে। কাজে বিয়ের কাজ শুরু করে দেয়। ইনা দূরে দাঁড়িয়ে রয়েছে। তার দৃষ্টি এখন ইভানের দিকে। এই মানুষটার জন্য 15 বছর সে অপেক্ষা করেছে। আর আজ সেই মানুষটার বিয়ে দেখছে সে। জীবন কি অদ্ভুত, তাই না? কখন কি হয়ে যায় কেউ বুঝতে পারে না। প্রভা কবুল বলে দেয়। কাজে ইভানকে বলে কবুল বলতে। ইভান একবার ইনার দিকে তাকিয়ে দেখে। ইনা মাথা দিয়ে কবুল বলার ইশারা করে। ইভান বলে, কবুল। বিয়ের আসরে সকল মিষ্টি মুখ করে ইনা একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ একজনের হাতে ইনার কাঁধে এসে পৌঁছায়। ইনা তাকিয়ে দেখে অরণ্য। অরণ্য ইনাকে সামনের দিকে ইশারা করে। ইভান প্রভার বিয়ে দেখার জন্য। ইনা হাসি মুখে সেদিকে তাকায়। ইনা তার মাথাটা অরণ্যর কাঁধে রাখে। এরপর বলে, শত্রু নন, আপনি আমার স্বামী হন। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত মেহমানের মতো এসেছিলেন আপনি, আর আজ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে মিশে আছেন। সহস্র শব্দে 1000 বার বলবো ভালোবাসি। ইনা লেখে সমস্ত চিঠি আছে যত্ন করে রেখে দিয়েছে, কারণ সেটা তার একতরফা ভালোবাসার স্মৃতি। কিন্তু তার ভালোবাসার মানুষটা আজ অন্য কারো। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, শুধু একতরফা ভালোবাসা বলে চালিয়ে দেওয়া যায়। আর জীবনে প্রথম প্রেম হয় বরং যে প্রথম ভালোবাসার সন্ধান করেন, যে আপনাকে আগলে রাখবে যত্ন আর ভালোবাসা দিয়ে।